আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। 16ই মে চাঁদপুর ও 25 মে ফেনী সফরে যাবেন প্রধানমন্ত্রী। জুনের মধ্যে সব সেনা ফিরবে ব্যারাকে। অগ্রাধিকার ঠিক করলে ঢাকার সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত দিল্লি, ভারতের পররাষ্ট্র সচিব। পুশিন ঠেকাতে সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর। প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক স্থিতিশীল রাখতে চায় সরকার, মির্জা ফখরুল। 1 লাখ টন ক্রুড নিয়ে কুতুবদিয়ায় পৌঁছেছে জাহাজ। বিমান বাহিনীর এয়ার অফিসার সম্মেলন অনুষ্ঠিত। সারা দেশে বজ্রপাতে 7 জনের প্রাণহানি। এমপিওভুক্ত শিক্ষকদের সংশোধিত বদলি নীতিমালা জারি। 9% ছাড়ালো মূল্যস্ফীতি, মধ্যবিত্ত পরিবারের উপর চাপ বাড়ল। পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকারের শপথ 9 মে। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী 16ই মে চাঁদপুর এবং 25 মে ফেনী জেলা সফর করবেন। বুধবার 6 মে সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকের পর পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ শহীদুদ্দিন চৌধুরী এনি সাংবাদিকদের একথা জানান। এক প্রশ্নের জবাবে পানি সম্পদ মন্ত্রী জানান, খাল খনন কর্মসূচি চলমান রয়েছে। বর্ষা মৌসুমে শুরুর আগে চাঁদপুর ও ফেনীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আগামী 16ই মে প্রধানমন্ত্রী চাঁদপুরে যাচ্ছেন, সেখানে অনেকগুলো কর্মসূচি রয়েছে এবং তিনি সেখানে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। সারা বাংলাদেশে ইতোমধ্যে যেসব জেলায় তিনি যাচ্ছেন খাল খনন কর্মসূচিকে অগ্রাধিকার দিচ্ছেন। শহীদুদ্দিন চৌধুরী এনি বলেন, আপনারা জানেন যে আমরা আগামী 5 বছরব্যাপী সারা বাংলাদেশে 20,000 কিলোমিটার খাল খনন কর্মসূচি হাতে নিয়েছি। বর্ষা মৌসুমের আগে মে মাসে প্রধানমন্ত্রী 2টি জেলা যাচ্ছেন, সেটা হলো চাঁদপুর এবং ফেনী। ফেনীতে যাবেন 25 মে এবং চাঁদপুরে যাচ্ছেন 16ই মে। আগামী জুন মাসের মধ্যে মাঠ পর্যায়ে থাকা সব সেনা সদস্যকে ব্যারাকে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী 6 জুন থেকে সেনা সদস্যদের চূড়ান্ত প্রত্যাহার শুরু হবে। শুরুতে দূরবর্তী জেলা থেকে সেনা সদস্যদের ব্যারাকে ফেরানো হবে। পরবর্তীকালে ধাপে ধাপে বিভাগীয় শহর এবং বড় জেলা থেকে তুলে আনা হবে। জুন মাসের মধ্যেই সেনাবাহিনীর সব সদস্যকে মাঠ পর্যায় থেকে সরিয়ে নেওয়া হবে। 2024 সালের 19 জুলাই কারফিউ জারি করে সেনা নামিয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। প্রবল আন্দোলনে ওই বছরের 5 আগস্ট আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর পুলিশ বাহিনী ভেঙে পড়ায় সেনাবাহিনী মাঠে থেকে যায়। অন্তর্বর্তী সরকার ওই বছরের 17 সেপ্টেম্বর সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতাও দেয়। ভারতের সঙ্গে সম্পর্ক নতুন করে গতিশীল করতে আগ্রহী দিল্লি, তবে সেক্ষেত্রে ঢাকাকে আগে নিজেদের অগ্রাধিকার স্পষ্ট করতে হবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। তিনি বলেন, অতীতের টানাপোড়েন পেছনে ফেলে দুই দেশেই এখন বাস্তবসম্মত ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে পারে। বাংলাদেশ যদি তার অগ্রাধিকার নির্ধারণ করে, আমরা আলোচনায় বসতে প্রস্তুত। সোমবার 6 মে নয়াদিল্লিতে সফররত বাংলাদেশি সাংবাদিকদের এক প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। আলোচনায় তিস্তা পানি বন্টন, গঙ্গা চুক্তির নবায়ন, ভিসা ব্যবস্থা, জ্বালানি সহযোগিতা, আঞ্চলিক রাজনীতি এবং সাম্প্রতিক বিতর্কিত মন্তব্য সহ নানান বিষয় উঠে আসে। বিক্রম মিস্ত্রি বলেন, বাংলাদেশ ভারত সম্পর্কের ভিত্তি হবে পারস্পরিক সম্মান ও স্বার্থের ভারসাম্য। দুই দেশের জনগণের কল্যাণেই এই সম্পর্ক এগিয়ে নেওয়া প্রয়োজন। ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পর উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষাপটে বাংলাদেশ সীমান্তে নজরদারি জোরদার করতে বর্ডার গার্ড বাংলাদেশকে বিজিবির নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার 4 দিন ব্যাপী জেলা প্রশাসক ডিসি সম্মেলনের শেষ দিনে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এই তথ্য জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গে নির্বাচনের পর সেখানে রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। এর ফলে বাংলাদেশে কোনো ধরনের অনুপ্রবেশ বা পুশিন হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। যদিও এখন পর্যন্ত বড় কোনো উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়নি, তবুও আগাম সতর্কবার্তা হিসেবে বিজিবিকে সীমান্ত এলাকায় কড়া নজরদারি ও সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে। ডিসি সম্মেলনের শেষ দিনের বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী জেলা প্রশাসকদের বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো মামলা প্রত্যাহার, বিগত সময়ে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের জন্য আগামী 1 মাসের মধ্যে তালিকা প্রস্তুত করতে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমান সরকার প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক স্থিতিশীল রাখতে চায় বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ 6 মে বুধবার সকালে রাজধানীর বনানীতে হোটেল শেরাটনে আয়োজিত COMPASS ডায়ালগ চ্যাপ্টার 1 দ্য ওয়েস্টার্ন ক্যালিব্রেশন শীর্ষক এক সংলাপে অংশ নিয়ে তিনি কথা বলেন। মন্ত্রী বলেন, জ্বালানি খাতের সংকট মোকাবেলায় কাজ করছে বর্তমান সরকার। গ্যাস উত্তোলন বাড়াতে আগামী 3 মাসের মধ্যে টেন্ডার প্রক্রিয়া শুরু করা হবে। বিনিয়োগের পথে প্রধান বাধা সরকারি সংস্থাগুলোর ধীরগতি। এ সমস্যা কাটিয়ে দেশকে বিনিয়োগ বান্ধব করতে কাজ করছে সরকার। তার মতে বাংলাদেশ এখন বৈশ্বিক বিনিয়োগের জন্য একটি সম্ভাবনাময় গন্তব্য। মন্ত্রী আরো বলেন, অবকাঠামোগত উন্নয়ন, জ্বালানি খাতের অগ্রগতি এবং নীতিগত সংস্কারের মাধ্যমে আমরা বিনিয়োগকারীদের জন্য একটি আস্থার পরিবেশ তৈরি করেছি। সৌদি আরব থেকে 1 লাখ টন ক্রুড অয়েল নিয়ে আসা ট্যাঙ্কার জাহাজ MT নিনেমিয়া কুতুবদিয়া অ্যাঙ্করে পৌঁছেছে। বুধবার 6 মে দুপুর 12:15টায় জাহাজটি কুতুবদিয়ায় নোঙর করে। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের BSC ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক বিষয়টি নিশ্চিত করেছেন। কাস্টমস ও সার্ভেয়ার কোম্পানির আনুষ্ঠানিকতা সম্পন্ন করে এদিন বিকেলেই ক্রুড লাইটারিং কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার 7 মে ইস্টার্ন রিফাইনারি বন্ধ থাকা প্লান্ট পুনরায় চালু করা হবে। ইস্টার্ন রিফাইনারির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শরীফ হাসনাত জানান, ফুজাইরা থেকে আরো 1 লাখ টন ক্রুড আনতে MT ফসিল নামের আরেকটি জাহাজ বর্তমানে ফুজাইরার পথে রয়েছে। জাহাজটি 11 মে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে। বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার অফিসার সম্মেলন অনুষ্ঠিত হয়। বুধবার ঢাকা সেনানিবাসস্থ বিমান বাহিনী সদর দপ্তরে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ। তিনি সম্মেলনে উপস্থিত বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। দেশের আকাশসীমা রক্ষার পাশাপাশি তিনি দেশমাতৃকার সেবায় বাংলাদেশ বিমান বাহিনীর অবদানের কথা উল্লেখ করেন। এ সময় প্রধান অতিথি আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে 21শ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য বিমান বাহিনীর সকল সদস্যবৃন্দের প্রতি আহ্বান জানান এবং বাহিনীর প্রত্যেক সদস্য আগামী দিনে দেশ সেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে এই মর্মে আশাবাদ ব্যক্ত করেন। সারা দেশে অব্যাহত বজ্রপাতের ঘটনায় আবারও প্রাণহানির ঘটনা ঘটেছে। বুধবার 6 মে দেশের বিভিন্ন জেলায় পৃথক ঘটনায় অন্তত 7 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে নওগাঁ জেলাতে মৃত্যু হয়েছে 3 জনের। বিভিন্ন জেলা থেকে শীর্ষ নিউজের প্রতিনিধিদের পাঠানো তথ্যে নওগাঁয় পৃথক স্থানে বজ্রপাতে 2 কৃষক সহ 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নাটোরের লালপুরে পদ্মার চরে কৃষি কাজ করার সময় বজ্রপাতে আজিজ মণ্ডল নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। লালমনিরহাটের কালীগঞ্জে ভুট্টা খেতে কাজ করার সময় ঝড় বৃষ্টি হওয়ায় বাড়ি ফেরার পথে বজ্রপাতে মোহাম্মদ ইউসুফ আলী নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। কুড়িগ্রামে নাগেশ্বরীতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে মোহাম্মদ ওবায়দুল নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। জামালপুর দিওয়ানগঞ্জে ভুট্টা খেতে কাজ করার সময় বজ্রপাতে সোহেল নামে এক যুবকের মৃত্যু হয়েছে। অন্যদিকে হাজিনগর ইউনিয়নে জমিতে ধান কাটার সময় হঠাৎ বজ্রপাতে এক শ্রমিক ঘটনাস্থলেই নিহত হন। বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত MPOভুক্ত শিক্ষকদের জন্য সংশোধিত বদলি নীতিমালা জারি করা হয়েছে। বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়েছে, একজন শিক্ষক কর্মজীবনের সর্বোচ্চ 3 বার বদলি হওয়ার সুযোগ পাবেন। সরকার জনস্বার্থে MPOভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বদলি করতে পারবে। শিক্ষক বদলির নীতিমালায় প্রযোজ্যতা সম্পর্কে বলা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল কলেজে MPOভুক্ত শিক্ষকদের জন্য এই নীতিমালা প্রযোজ্য হবে। বদলির সাধারণ শর্তাবলীতে আছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠান ভিত্তিক শূন্য পদের চাহিদা বিবরণ সরকার নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে প্রকাশ করবে। প্রকাশিত শূন্য পদের বিপরীতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর শিক্ষকদের আবেদন আহ্বান করবে। বদলির আদেশ জারি ও নতুন কর্মস্থলে যোগদান কার্যক্রম সম্পন্ন হবে। মূল্যস্ফীতি আবার বেড়ে 9% ছাড়িয়ে গেল। সর্বশেষ এপ্রিল মাসে মূল্যস্ফীতি হয়েছে 9.04%। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব মূল্যস্ফীতিতে পড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। মূল্যস্ফীতি বৃদ্ধির ফলে সীমিত ও মধ্যবিত্ত পরিবারের উপর চাপ আরেক দফা বাড়ল। আজ 6 মে বুধবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এপ্রিল মাসের মূল্যস্ফীতির চিত্র প্রকাশ করেছে। এর আগে মার্চ মাসে মূল্যস্ফীতি ছিল 8.71%।
টানা 4 মাস ধরে মূল্যস্ফীতি বৃদ্ধির পর মার্চে মূল্যস্ফীতি কমেছিল, এখন এপ্রিলে আবার বাড়ল। জ্বালানি তেলের দাম বাড়ানো হলে জীবনযাত্রার উপর প্রভাব ফেলে, জীবনযাত্রার খরচ বাড়িয়ে দেয়। পরিবহন খরচ থেকে শুরু করে পণ্যের উৎপাদন খরচ বাড়ায়, ফলে ভোক্তাদের আগের চেয়ে বেশি দামে পণ্য কিনতে হয়। বিবিএস এর হিসাব অনুসারে গত এপ্রিল মাসে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে গ্রাম শহর নির্বিশেষে সার্বিক মূল্যস্ফীতি এখন 9% বেশি। ভারতের পশ্চিমবঙ্গে আগামী 9 মে শনিবার রাজ্য সরকারের শপথ নেবে ভারতীয় জনতা পার্টি বিজেপি। সেদিনটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী। বুধবার পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য একথা নিশ্চিত করে জানিয়েছেন। সাংবাদিকদের তিনি বলেন, 9 মে শনিবার সকাল 10টায় কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এই শপথ অনুষ্ঠান আয়োজিত হবে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে 294টি আসনের মধ্যে 208টি জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিজেপি। এই জয়ের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে 15 বছরের তৃণমূল কংগ্রেসের শাসনের অবসান ঘটেছে। শ্রমিক জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইচ্ছা ও নির্দেশে বিজেপি সরকারের নতুন শপথ গ্রহণের জন্য ওই দিন ধার্য করা হয়েছে। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের প্রচার চলাকালে একাধিকবার পশ্চিমবঙ্গ সফর করেন মোদী। সর্বশেষ ব্যারাকপুরের সমাবেশে তিনি পশ্চিমবঙ্গের নতুন রাজ্য সরকারের শপথের ওই সময় ধার্য করেছিলেন। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।